আমরা আজকে টাইম ডেভেলপ ওয়ানের সেকেন্ড যে পার্টটা ছিল সেকেন্ড পার্টের একটা অঙ্ক আমরা করে আমরা চলে যাব থার্ড পার্ট। সেকেন্ড ফরম্যাটের অঙ্ক কী বলছে, 26 নাম্বারটা করবো। 27 নাম্বার নিয়ে তোমাদের কাজ দিয়েছিলাম, তোমরা কি মিলাইতে পারছো? 27 নাম্বারটা 27 পারছো কেউ? হ্যাঁ স্যার, করছি 27। 26 আমরা করে যে আমাদের তৃতীয় যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটের অঙ্ক করবো। বলতেছে কস্ট অফ এ ফ্যাক্টরি বিল্ডিং ওয়াজ টাকা 3 লাখ। একটা বিল্ডিং এর ব্যয় হয় কত টাকা? 3 লাখ টাকা। ইফ দ্য রেট অফ ডিপ্রিসিয়েশন অফ দ্য বিল্ডিং 3%, অবচয়ের হার আছে 3%, অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বিল্ডিং 60,000 টাকা। অর্থাৎ বর্তমানে তার এখন মূল্য আছে কত? 60,000 টাকা। এটা আমাদের এই যে এটা হলো কস্ট মূল্য, এবং এই মূল্যটা অবচয় হতে হতে গিয়ে এটা 60,000 টাকা আছে। ঠিক আছে, তাহলে এটা হলো সেলভেজ ভ্যালু। আমরা প্রেজেন্ট ভ্যালু লেখা দেখেই বলতে পারবো না এটা প্রেজেন্ট ভ্যালু, কারণ ঘটনাটা পুরোটাই অতীতের। অর্থাৎ অনেকদিন আগে একটা তুমি সম্পদ কিনছি 3 লাখ টাকা দিয়ে, ওই সম্পদটা 3% হারে অবচয় হয়ে আজকে তার মূল্য দাঁড়াইছে 60,000। এটা হলো ভগ্নাবশেষ মূল্য। অবচয় হওয়ার পরে যে মূল্য থাকে সেটা হলো ভগ্নাবশেষ মূল্য, এবং যেটা কিনছিলে সেটা হলো প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, মানে ওই সময়ের প্রেজেন্ট ভ্যালু হলো 3 লাখ টাকা, আর ওই সময়ের যেটা প্রেজেন্ট ভ্যালু সেটা হলো আজকে সেলস ভ্যালু বা সেলস ভ্যালু। তো হাউ মেনি ইয়ার অ্যাগো দ্য বিল্ডিং ওয়াজ এস্টাবলিশ, কত বছর আগে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল সেটা তোমার কাছে জানতে চাইছে। বছর বের করব, আমাদের এখানে এসবি আছে, পিভি আছে, ডিপ্রিসিয়েশনের রেট আছে, শুধু এন বের করব। এবং এই ধরনের অঙ্ক আমরা করছি আজকে। এটা কেন করাইতে, প্রশ্নটা একটু অন্যভাবে করছে, এই জন্য আমরা এটা করে দিতেছি। কোশ্চেনটা একটু অন্যভাবে করছে, কিন্তু কাজ কিন্তু আমার ওই আগের মতোই। কোশ্চেনটা একটু অন্যভাবে করা হয়েছে। 26 নাম্বার আমাদের প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ যেই সময়ে সম্পদটা কি বিল্ডিংটা তৈরি করছিল তখন মূল্য ছিল 3 লাখ, এবং এখন মূল্য বলতেছে, অর্থাৎ অবচয় হওয়ার পরের মূল্য বলতেছে কত টাকা? স্যার আপনার কথা বুঝি না। 60,000। বাকি যেটা সমস্যা, বাকিটা বোঝো? না স্যার, বুঝতেছি তো। দেওয়ার হয়তো সমস্যা। 60,000 টাকা আমাদের সেলভেজ ভ্যালু। অবচয়ের হার কত? অবচয়ের হার 3%। আমাদের জানতে চাইছে এন কত, কত বছর আগে আমি 3 লাখ টাকা দিয়ে একটা সম্পদ তৈরি করছি এবং অবচয় হয়েছে 60,000 করছি। তাহলে আমরা লিখি সূত্রটা হচ্ছে এস বি ইকুয়াল টু পি বি ইন্টু 1 মাইনাস বি পাওয়ার এন। সেলস ভ্যালু কত? 60,000। পিভি কত? 3 লাখ। 1 মাইনাস ডিপ্রিসিয়েশন রেট বছর বের হবে। একটু বলো তো 60,000 ভাগ 3 লাখ কত হয়? 60,000 ভাগ 3 লাখ কত হয়? এখানে 97 পাওয়ার এন। এরপরে আমরা লগ 0.2। 0.2। 0.2 ইকুয়াল টু 0.97 পাওয়ার এন। উভয় পাশে আমরা লগ দিব, তাহলে লগ 0.2 ইকুয়াল এন লগ 0.97। এরপরে আমরা কি করব? লগ 0.2 কে ভাগ করব লগ 0.97 ইকুয়াল টু 10, তাহলে n ইজ ইকুয়াল টু 30 ইয়ার্স। ভাগ করলে এটা হবে তোমাদের आंसर। ঠিক আছে, শেষ করছি। স্যার এটা হয় 52.83 বা 84। স্যার অ্যান্সার তো শুধু 52 দেওয়া। ঠিক আছে।
যেটা পয়েন্টের পরে অনেকখানি মান না লিখলে আবার সমস্যা লিখে দিও, হ্যাঁ। পয়েন্টের পরে মান একটু ছোট হলে সমস্যা ছিল না, মান অনেক বড়, প্রায় 6 বছরের, সরি প্রায় 53 বছর দিয়ে দেওয়াই ভালো। 52.8 আমাদের এই ফরম্যাট শেষ। আমরা এখন নতুন ফরম্যাটে অঙ্ক করবো, অর্থাৎ অ্যানুইটির অঙ্ক কিভাবে করতে হয় সেগুলো দেখবো। সবার কি তোলা হয়েছে? জি স্যার। প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু অ্যানুইটি, অর্থাৎ এখন যা অঙ্ক করবো আমরা সব অ্যানুইটির অঙ্ক। তো অ্যানুইটির অঙ্ক করতে গেলে আমাদের যেটা আগে চিন্তা করতে হবে যে তুমি দেখবা যে প্রশ্নে যেই টাকার অ্যামাউন্ট দেওয়া থাকবে সেই টাকাটা কিসের টাকা দেওয়া আছে। প্রথমে দেখবো প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু নাকি এটা আবার অন অ্যানুইটি দেওয়া। তো অ্যানুইটি বোঝার উপায় কি? অ্যানুইটি বোঝার উপায় হচ্ছে তোমার 1 বছরের মধ্যে যদি একাধিকবার সুদ গণনা করা হয়। আপনার কোনটা বুঝতেছি না। বাকিরা তো শুনতেছি, তুমি একটু এক কাজ করো, একটু লগ আউট করে আবার একটু লগ ইন করো। এখন সবার সমস্যা হলে তো আমি বুঝতাম হয়তো আমার সমস্যা, তোমার আর আরেকজন একটু সাউন্ড করে শুনতেছে, এই দুজনে একটু লগ আউট করে আবার একটু লগ ইন করো। তো আমরা বলতেছিলাম যে অ্যানুইটি কিভাবে বুঝবো। অ্যানুইটি বোঝার উপায় হচ্ছে তুমি দেখবা কোশ্চেন মধ্যে যে টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা কি প্রতি বছর দিতেছে নাকি প্রতি মাসে দিতেছে নাকি মানে বারবার দিতেছে কিনা, এটা তো মুখ্য বিষয়। যে একই টাকা বারবার যদি দেয় একটা নির্দিষ্ট সময় শেষে, সেটাকে আমরা বলি অ্যানুইটি। ঠিক আছে, তো আমরা একটু দেখি এখানে কি বলছে। প্রশ্ন করলেও আমরা এই ইজিলি বলে যাব যে আমার অ্যানুইটির অঙ্ক নাকি কিসের অঙ্ক। কোশ্চেনের মধ্যে অ্যানুইটি, ইনস্টলমেন্ট এগুলো লেখা থাকবে, না থাকলেও বোঝার কিছু উপায় আছে, সেগুলো আমরা যখন অঙ্ক দেখবো একটা একটা করে বলে দেবো। ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু, প্রথমে কি বের করতে বলছে? প্রেজেন্ট ভ্যালু। তুমি আগে আইডেন্টিফাই করলে যে কি চাইছে তোমার কাছে, হ্যাঁ। অর্থাৎ আমাদের কাছে চাইছে কি? প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাকে দেখতে হবে এই প্রেজেন্ট ভ্যালু কি অ্যানুইটির চাইছে নাকি সিঙ্গেল অ্যামাউন্টের চাইছে। অর্থাৎ এককালীন অর্থের প্রেজেন্ট ভ্যালু চাইছে নাকি প্রতি বারবার টাকা দেয় ওই টাকার প্রেজেন্ট ভ্যালু চাইছে। অফেন অ্যানুইটি, যে অ্যানুইটি বলা আছে তার মানে এর মান দেওয়া আছে, তার মানে কি এই টাকাটা সে একবার দেয় না। অ্যানুইটি থাকা মানে এটা কিস্তি দেওয়া আছে, প্রতিবার সে 1000 করে টাকা দিছে এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছরের শেষে। এরকম কত বছর দিছে? 14 বছর, 14 বার এই 1000 করে টাকা দিছে, এবং সুদের হার কত? 5%। তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত হবে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটা হলো অ্যানুইটির অঙ্ক, এবং প্রতি বছর 1000 করে জমা রাখে, 14 বছর রাখবে 5% সুদে। তাহলে এই যে 14 বছর সে যে 1000 করে টাকা রাখলো, তার একত্রিত মূল্য আজকে কত, সেটা এখন আমরা বের করব। আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বের করতে হবে, বাকি মানগুলো সব দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে অ্যানুইটি 1000 টাকা, এরপরে দেওয়া আছে বছর 14 বছর, এরপরে দেওয়া আছে আর এর মান কত পার্সেন্ট? 5%। আমাদের চাইছে প্রেজেন্ট ভ্যালু কত। ঠিক আছে, এটা আমরা বের করবো। যেহেতু অ্যানুইটি আছে তাহলে প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি ফর্মুলা ইউজ করব। প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি ফর্মুলা a ইনটু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস r পাওয়ার n r। ঠিক আছে, a কত? 1000, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর এর মান 5% মানে 0.05। এই পয়েন্টের জন্য অনেকে দেখি অঙ্ক মিলাইতে পারে না, এই ঠিকঠাক এখানে বসাইতে পারে না, তার অঙ্ক বলতে মেলে না, পয়েন্ট ঠিক মতো বসায় না। শূন্য পরে দশমিকের পর শূন্য কম দেয়, বেশি দেয়। 75 দেওয়া আছে না, 14 দেখো কত হয়। 1000 গুণ এখানে যেটা আমি গুণ দিলাম অঙ্ক,
1000 এর সাথে ওই ফ্যাক্টরটা গুণ করলে আমাদের অঙ্ক শেষ হবে। ক্যালকুলেটরে এই পুরোটা এইভাবে একবারে করা যায়, আর এইভাবে না পারলে এভাবে তুলবা, দেখাই বোর্ডে লেখা রাখো তোমরা পাশে খাতায়, ক্যালকুলেটরে একসাথে কিভাবে করা যায়। পরীক্ষার হলে ভেঙে ভেঙে পড়াই ভালো। এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, নিচে কত হয় এটা বসাবা, মানে যত ভেঙে করতে পারো। আর যদি একবারে করতে চাও তাহলে কিভাবে করবো সেটা একটু দেখে নাও। তার নিচে একশো গুণ কেন লিখছেন? 1000 হবে না? 1000 কত আসে? স্যার 9980 উত্তর, কিন্তু স্যার উত্তর এখানে দেওয়া তো 9898। স্যার 9897 তো হবে। একই 2 টাকাও না, 1.5 টাকা কম বেশি সমস্যা নেই। 1.5 টাকা বেশি থেকে কিছু হবে না, কারণ এখানে পয়েন্টের উপরে মান আছে না কিছু, আর কম বেশি হলে 1-1.5 টাকা বেশি হইতেই পারে। ঠিক আছে, তাহলে এটা মেবি 0.9 সামথিং ছিল না, 0.09 সামথিং ছিল নাকি? যাই হোক, এটা অ্যান্সার হবে 9900 স্যার বা ভাইঙ্গা 9000। ভাইঙ্গা করছি আমি, 9900 আসে। তাহলে ঠিক আছে, একসাথে করলে ওই অ্যান্সারটা হবে 9898.64, প্রায় 9900, প্রায় 1.5 টাকাও না, আরো কম। আচ্ছা তাহলে এটা শেষ। হ্যাঁ, এটা আমাদের অ্যানুইটি ছিল, চাইছে প্রেজেন্ট বলে, প্রেজেন্ট বলে অ্যানুইটি সূত্র আমরা অ্যাপ্লাই করছি। আমরা এখন পরের অঙ্কে যাব। পরের অঙ্কে দেখো তো সেম কিনা। পরের অঙ্কটা কি সেম? দেখো সবাই, পরের অঙ্কে বলছে মিস্টার ঘোষ টেক্স এ প্ল্যান টু ডিপোজিট ইন ব্যাংক 20,000। বলছে ব্যাংকে 20,000 টাকা রাখছে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 5 বছরের জন্য এটা রাখছে, 5 বছরে ইনস্টলমেন্ট বেসিসে 20,000 টাকা করে দেয়। ইউ ব্যাংক প্রপোজ ইউ ব্যাংক propose 10% CI of the compound interest annually. Find the amount after 5 years. 5 বছর পরে এই টাকাটা কত হবে সেটা জানতে চাইছে। 5 বছর পরে এই টাকাটা কত হবে, তার মানে কি চাইছে? ফিউচার ভ্যালু। কিন্তু আজকের মূল্য চাই না, চাইছে কি প্রতি বছর সে ডিপোজিট করে, ডিপোজিট তার একবার করবে না, বারবার টাকাটা রাখবে, এবং ইনস্টলমেন্ট কথাও লেখাও আছে। ইনস্টলমেন্ট টাকাটা একবার কোনো সময় দেয় না, এটা বারবার দেয়। 5 বছরে 20,000 করে রাখলে 5 বছর পরে কত হবে বলছে, 5 বছর পরে, অর্থাৎ তোমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে এখন আমরা ফিউচার ভ্যালুর অ্যানুইটি প্রয়োগ দেখবো। ফিউচার ভ্যালুর অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি। সূত্র লিখি 29। প্রথমেই দেওয়া আছে ইনস্টলমেন্ট বা অ্যানুইটি 20,000, তারপরে দেওয়া আছে ইয়ার বছর 5 বছর, তারপরে দেওয়া আছে ইন্টারেস্ট রেট আর 10%। আমার কাছে চাওয়া হয়েছে ফিউচার ভ্যালু কত, 5 বছর পরে এই টাকাটা কত হবে সেটা জানতে চাইছি। 5 বছর পরে এই টাকাটা কত হবে সেটা আমরা এখন বের করব। তাহলে সূত্র লিখি ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালুর অ্যানুইটি সূত্র a ইনটু 1 প্লাস r পাওয়ার n মাইনাস 1 r r
তাহলে আমাদের অ্যানুইটি কত? 20,000, 1 প্লাস আর এর মান 10%, 5 বছর, 110। এখানে কত আসে? বসালে স্যার উত্তর হয় 1,22,102। 1,22,102। রাউন্ড কম আসে, স্থান কেন্দ্র কম আসে। দাঁড়াও দেখতেছি। হ্যালো হ্যালো, এর থেকে একটু বেশি হবে না। সব কিছুই ভলিউম হাই দেওয়া। সবার হয়েছে? কমপ্লিট হলে বলবো, আমি পরের মতো বলবো। জি স্যার, হয়েছে। ফ্যাক্টরগুলো কিন্তু লেখে নিয়ে দেখে দেখে করে হোক, আর সব কিছু এরপরে আমরা যাবো 30-এ। 30 নাম্বার অঙ্কে 20,000 টাকা ঋণ নিয়েছে। দেখ, আমরা অলওয়েজ বলি কি যে ঋণের টাকা অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? 20,000 টাকা ঋণ নিছে 4% সুদে, এবং CI অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যান্ড এগ্রি টু পে বোথ প্রিন্সিপাল অ্যান্ড দ্য রেট ইন্টারেস্ট ইজ 10 equal installment at the end of each year. Find the amount of those installment. বলতেছে কি যে একজন লোক সে ঋণ নিচ্ছে 20,000 টাকা 4% সুদে, এবং এই টাকাটা 10টা কিস্তির সমান কিস্তির মাধ্যমে পরিশোধ করবে, অর্থাৎ এন এর মান এখানে 10। তাহলে তোমার কাছে জানতে চাইছি তাহলে প্রতি ইনস্টলমেন্ট কত হবে, অর্থাৎ এর মান জানতে। ইনস্টলমেন্ট মানে এর মান জানতে বলছে, ঠিক আছে? মানে কিস্তির পরিমাণ কত হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু আছে, এন এর মান আছে, আর এর মান আছে, 3টা মান আছে। তোমার এই 3টা মানের ভিত্তিতে তুমি এখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্রে অ্যাপ্লাই করে এর মান বের করবে, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্রে অ্যাপ্লাই করে এখন এর মান আমরা বের করব। কত আসো, এটা ওই 20,000, 20,000 ভাগ ওই অ্যামাউন্টটা, 20,000 2,466.09।
এগুলো না লেগে যাওয়ার পরে আবার স্যার স্যার এটা গুণফল হয় 8.11। করে হ্যাঁ স্যার এটা 1 a into 8.11। 2 ঘর না 4 ঘর না তাহলে 4 ঘর আমাদের 20,000 এর সাথে টাকা 20 আর যদি স্যার উত্তর হয় 2466.09। কত করে একই হয়েছে এটা তাহলে আমরা আরো 2 ডিজিট রাখবো সাথে আরো 2 ডিজিট ওটা সবসময় 4 ডিজিট রাখবো দুইটা ভাগ হবে না, 20,000-এর সাথে 8.11 ভাগ হবে না? হ্যাঁ একই সূত্র বারবার প্রয়োগ করবো পরেরটা কিভাবে করবো শেষ শুরু করলাম পরেরটা চলে যাবো তাতে 31 নাম্বারও সেম তো দেখি কি বলতেছে 31-এ এ ম্যান ব্রো টাকা 6,000 টাকা ঋণ নিয়েছে তাহলে এটা কি এটা প্রেজেন্ট হবে এই ঋণ লেখা দেখলে তুমি খাতায় লিখে ফেলবো প্রেজেন্ট কিন্তু আছে 6,000 at 6% ইন্টারেস্ট আর এর মান দেওয়া আছে এবং এটা কি করছে and promise to pay of the loan is 20 equal payment beginning at the end of first year প্রতি বছরের শেষে দেওয়া কিস্তি দেওয়া শুরু হবে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি ওই সেম কোশ্চেন সেম অ্যান্সার হবে ঠিক আছে এটা তোমাদের বাসার কাজ থাকবে এটা তোমরা বাসায় করবা তোমার কাছে এখানে জানতে চাইছে যে তুমি 6,000 টাকা ঋণ নিছো 6% সুদে 20টা কিস্তিতে শোধ করবা প্রতি কিস্তিতে কত টাকা শোধ করবা অর্থাৎ এর মান বের করতে হবে 30 এবং 31 সেম অঙ্ক ঠিক আছে 30 এবং 31 সেম অঙ্ক বাসায় করবে আর এখানে তো বিগিনিং আছে, বছরের শুরুতে না একটা স্যার সূত্রটা আলাদা হয়? আলাদা হয় কিন্তু এখানে যেই বিগিনিংটা লেখছে সেটার মিনিংটা আবার অন্যরকম ঠিক আছে না এইখানে যে বিগিনিংটা লিখছে তার মিনিংটা অন্যরকম কিভাবে সেটা একটা আমরা মিনিং করি সেটা আমরা একটু মিনিং করে দেখো কি হয় তুমি একটু বাংলাটা পড়ো তাহলেই বুঝতে পারবে বাংলাটা একটু দেখো বাংলায় কি বলতেছে একজন ব্যক্তি 6% হারে 6,000 টাকা ধার করলো এবং বছরের শেষে এই যে দেখছো বাংলায় মিনিং অর্থাৎ এই যে এখানে যে বিগিনিং আছে এটার মিনিং কিন্তু আসলে বিগিনিং বুঝাইতেছে ঠিকই কিন্তু এটা কিস্তি দেয় বছরের শুরু সেটা কিন্তু বলে না এটার বাংলাটা হচ্ছে এইরকম বছরের 20 অ্যানুয়াল পেমেন্ট বিগিনিং মানে শুরু হয় 20টা কিস্তি দেওয়া শুরু হয় কখন শুরু হয় অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার প্রতি বছরের শেষে ঠিক আছে প্রতি বছরের শেষে এই কিস্তি দেওয়াটা শুরু হয় অর্থাৎ তোমাকে বাংলা খেয়াল করতে হবে যখন ইংলিশে দেখো যে বুঝতেছে না বাংলাটাও খেয়াল করবে বিগিনিং দেখেই বোঝা যাবে বলা যাবে না এটা বিগিনিং যদি এটা বলতো যে ইনস্টলমেন্ট পে বিগিনিং অফ দ্য ইয়ার তাহলে আমি এটাকে বলতাম বিগিনিং কিন্তু এখানে তো বলে দিছি ইন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে ঠিক আছে এটা বাইরের কাজ আমরা 32 করবো এখন 32টা দেখো 32ও সেম জিনিসই চাইছে জাস্ট খালি একটা এখানে শিডিউল বেশি করতে বলছে ঠিক আছে কি বলছে যে এই অঙ্কটা এবং 32 নম্বর অঙ্কটা সেম কোশ্চেনই জাস্ট খালি এখানে একটা জিনিস বাড়তি চাইছে সেটা কি প্রিপেয়ার দ্য লোন অ্যামোর্টাইজেশন শিডিউল লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করতে একটা লোক সে কি করছে 1,00,000 টাকা ঋণ নিছে 1,00,000 টাকা ঋণ নিছে 10% সুদে এবং এটা পাঁচটা কিস্তিতে শেষ পরিশোধ করবে বিগিনিং এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার এন্ড অফ লেখা আছে এন্ড অফ ফার্স্ট ইয়ার প্রিপেয়ার দ্য লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করবো ঠিক আছে আমরা এখন প্রথমে কি করব কিস্তিটা বের করবো কিস্তি না বের করলে আমি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে পারবো না ঠিক আছে আচ্ছা
আমরা করি, তোমরা তুলতে থাকো। আজান হইতেছে তো, সাউন্ড অফ রাখো একটু। গত বছর 31 নাম্বারটা মার্কেটিং এ আসছে, আমি আজকে 32 করতেছি, এটা ফিনান্স করতেছি। ফিনান্স না করলেও হবে, তারপরে দেখো কিভাবে শিডিউল তৈরি করতে হয়। স্যার উত্তরটা হয় 26,378.26। স্যার আমার উত্তর হয় 26,379.65। এই জন্য একটা আর কার কত? এই অ্যামাউন্টটা যার যত চেঞ্জ হবে এখানে একটু একটু করে চেঞ্জ হবে সবার, এই জন্য আমাদের করতে হবে সবার একই অ্যামাউন্ট দিয়ে। স্যার আমারটা তো হয় 16,105। এত কম হবে না?
ভুল করছো, ওই যে ওদের দুজনেরটা কাছাকাছি। স্যার উত্তরে তো 26,380 দেওয়া। ওই এক থেকে সেদিক সেদিক হতেই পারে। এখানকার কয় ডিজিট নিছো? 4 ডিজিট নিছো? 4 হ্যাঁ স্যার ডিজিট। 4 ডিজিট করে নিছি স্যার, ভাইঙ্গা ভাইঙ্গা করলে স্যার এই উত্তরটা আসে, আর ওনারা মনে হয় ডাইরেক্ট করছে তাই 26,380 আসছে। 69 79 দিয়ে করছো, সমস্যা নেই। পরীক্ষায় যার যেটা আসবে ওটা দেখতে হবে। আমরা যেহেতু সবাই একসাথে করতেছি, একটা সবাই এটাই লিখি, লিখে ওইটা দিয়ে কাজ করি। 80 79 গুলো সমস্যা নেই, এক থেকে দিতে হবে, কিছু হবে না। তো আমরা প্রথমে ইয়ার বসাবো, এরপরে বিগিনিং ব্যালেন্স বসাবো। বিগিনিং ব্যালেন্স মিনস সম্পদের প্রথম বছরে 1 লাখ টাকা ছিল নাকি, আমি 1 লাখ টাকা বসালাম। এই হচ্ছে ইনস্টলমেন্ট, এই যে অ্যানুইটি, এটা সবার ঘরে বসায় দিব, কারণ অ্যানুইটি সবসময় সমান হয় এবং প্রশ্ন সেটা বলে দিচ্ছে প্রতি বছর সমান কিস্তিতে টাকাটা পরিশোধ করা হবে। দেখে দেখে এর মান বসায় দাও। সব ঘরে এর মান বসায় দাও। এরপরে ধরো ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট কত ছিল? 10%। অলওয়েজ এই বিগিনিং ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট ধরবে। 10%, 10,000 টাকা ইন্টারেস্ট আসে। তারপরে হলো স্যার এটা প্রিন্সিপাল। কি শিডিউল করতে বলছে বিধায় এভাবে ঘর হ্যাঁ করে করতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এই কি করব, প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করব। প্রিন্সিপাল অ্যামাউন্ট এদের মানে হচ্ছে আসল কত টাকা আছে এই টাকা থেকে, সরি এই টাকা থেকে, এটা হলো অ্যান ইনস্টলমেন্ট। এই ইনস্টলমেন্টের মধ্যে সুদ থাকে প্লাস আসল টাকা থাকে, দুইটা মিলিয়ে প্রতি বছর কিস্তি পরিশোধ করা হয়। সুদ আর আসল মিলে কিস্তির পরিমাণ তৈরি হয়। তাহলে আমরা তো সুদ আলাদা করছি না, এই টাকা থেকে সুদের টাকা যদি আমি বাদ দিই তাহলে কি পাবো, আমরা কত টাকা আসল পরিশোধ করতেছি। ঠিক আছে, সুদ ব্যতীত আমি কত টাকা দিতেছি, এই দুটো বিয়োগফল হলো 16,389। বুঝতে পারছি কি বললাম? আমরা প্রথম আর ইনভেস্টমেন্ট 10,000 টাকা কিভাবে আসলে, এটা কি দেওয়া ছিল? ইন্টারেস্ট 10,000, 10%, 1 লাখে। তার মানে আমি প্রথমে 1 লাখ টাকা নিছি। ঠিক আছে, এই 1 লাখ টাকা যখন নিছি, নেওয়ার পরে 1 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন সে এই ঋণের এগেনস্টে সে 26,379 টাকা দিছে ব্যাংকে। এই ব্যাংকে যখন এই টাকাটা দিল, তখন এটার সাথে কিন্তু আহ, আসল টাকা তো দিছেই, প্লাস সুদের টাকাও কিন্তু দিছে। তাহলে মোট সে সুদ আর আসল মিলে 26,379 টাকা ব্যাংকে দিছে, যার মধ্যে কিনা সুদ ছিল কত, এই টাকার 10%, 10,000। তাহলে এই টাকার মধ্যে যদি সুদ থাকে, তাহলে সুদটাকে আলাদা করে ফেললে আমি কি পেয়ে যাব, যে আমি এই 10 লাখ, 1 লাখ টাকার আসল কত টাকা সুদ করলাম, তাহলে এই 1 লাখের মধ্যে তার সুদ নাই না, তাহলে সুদটাকে আমরা আলাদা করব। তাহলে এখন দেখো, তাহলে এটা হলো সুদ, এটা হলো আসল, সুদ আসল মিলে হয় ইনস্টলমেন্ট। তাহলে এই মেইন টাকা থেকে আসল টাকা বাদ দাও। প্রথমে যেটা ঋণ নিয়েছিলা, এই ঋণের মধ্যে তুমি শোধ করছো কত, এইটা কিন্তু অ্যাকচুয়ালি শোধ করছো এইটা, আর বাকিটা তুমি ইন্টারেস্ট দিচ্ছ। যে কত থাকে ওটা হবে ইন্ডিং ব্যালেন্স। ইন্ডিং ব্যালেন্স প্রথম বছর শেষের ব্যালেন্স কত আসে? 1 লাখ থেকে 16,379 ভাগ 621। কত? কত? 83,621। 82 না? ওইখানে বলবো, ওইটা এখানে আসবে আবার পরের বছরই। 83,621। সবাই করো, কারণ ভুল হলে কিন্তু আবার ঝামেলা হবে। এই টাকাটাই পরের বছর শুরুতে আবার বসবে। ঠিক আছে, ওই টাকাটাই পরের বছরের শুরুতে বসবে, পুনরায় আবার সেম কাজ আমরা করবো। এখন আবার কি করবো, এই টাকার উপরে সুদ ধরবো। 10% সুদ আসবে 8,262, এটা আসবে। তাহলে সুদ আসল থেকে সুদ বাদ দাও, আসল কত? আসল কত আসে? আসল কত আসে? টোটাল ইনস্টলমেন্ট থেকে সুদের টাকা বাদ দাও, আসল কত আসে? স্যার 83,621 আবার তো 0.1 হয়, আপনি তো দেন না এটা স্যার, 10% করলে।
ফ্যাক্টরিজের প্রবলেম চিন্তা হবে না। 83 ছিল না 82 বলছি? স্যার 83 বলছি, 83 আর 3। বিয়োগ করে এই দুটো বিয়োগ করে বলে কত? তাড়াতাড়ি। স্যার ৭৫,২৫৯। এটা থেকে এটা বিয়োগ, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বিয়োগ। ও তো এত অনলাইন স্যার 18,017 হয় না? এই ৮০০ টাকা থেকে প্রিন্সিপাল বাদ দাও, মানে লোন থেকে বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল বাদ দাও। ৬৫,৬০৪। আবার 10%। এটা থেকে এটা বিয়োগ করো। স্যার ৬৫,৬০৪ কিভাবে আসলো স্যার, একটু আরেকবার বলবেন? বিগিনিং থেকে প্রিন্সিপাল বাদ। ও আচ্ছা। আসলে খেলা বিগিনিং কিভাবে আসবে, বিগিনিং থেকে প্রিন্সিপাল স্যার ওটা বাদ। হয় ১৯,৮১৯। মেন লোন থেকে প্রিন্সিপাল বাদ দিলে মেন ব্যালেন্স। এটা কিন্তু মুখস্থের জিনিস না, তুমি মুখস্থ করলে যে এই ঘরের সাথে এটা যোগ এটা বিয়োগ, এটা ন্যাচারাল কনসেপ্ট। তুমি স্যার এটা হয় ৪৫,৭৮৫। তুমি ব্যাংক থেকে ঋণ নিছো, এখন ঋণ নিলে তুমি যখন কিস্তি দিবা তোমার কি শুধু আসল টাকাই নিবে, সে তারা তো সুদের সাথে দিবে না, সুদ আর আসল যদি মিলেই নিবে। সুদ আর আসল মিলে যদি নেয়, তুমি যদি ইন্টারেস্টটাকে আলাদা করতে পারতেছো এখান থেকে, আসল টাকাও তুমি পেয়ে যাইতেছো। ওই তুমি যে লোন নিছো ওই লোন থেকে আসলটা বাদ দিতে হবে, সুদ আসল এটা বাদ দিলেও হবে না, এটা বাদ দিলেও হবে না। তোমার মেইন টাকা থেকে মেইন কত করে দিতেছো সেটা বাদ দিতে হবে। না হলে তোমার জের মিলবে না, সবসময় ওই যে লাস্টের পঞ্চম বছরে যে তার ইন্ডিং কোনো ব্যালেন্স থাকবে না, কারণ ওই যে সে 5টা কিস্তিতে সব টাকা শোধ করে দিচ্ছে সুদ আর মেইন টাকা মিলে। তাহলে এটা আবার কি করতে হবে, আমাকে 10% করতে হবে। 10% আসবে 4579। স্যার বিয়োগ করলে হয় ২১,৮০১। এক না, এটা নয়, এটা নয়, 21,800। তারপর হয় ২৩,৯৮৪। 85 হবে। এটা এক বেশি না, পার্সেন্ট কিন্তু 8.5 9 হয়ে যাবে। 23,985। সবসময় এই শেষের বছর এখানে নীল লেখা, মানে কোনো ব্যালেন্স থাকবে না, 0 বসালেও হয়, নীল লেখা। আর শেষের বছর যত টাকা বাকি থাকে অত টাকাই প্রিন্সিপাল অ্যামাউন্ট, যত টাকা বাকি থাকবে শেষের বছর ওই টাকাটাই প্রিন্সিপাল অ্যামাউন্ট। মনে থাকবে, শেষের বছর অলওয়েজ এই ঘরের মান যা হবে এই ঘরের মান তাই হবে, সেম হবে অলওয়েজ। কারণ শেষের বছর তো আর তোমার কিছু থাকা যাবে না, কারণ তুমি দিয়েই দিচ্ছে, অর্থাৎ তোমার যা টাকা বাকি ছিল সেটা ওইখানে তুমি দিয়ে শেষ করে দিচ্ছ। এখন মাঝখানে এই দুইটার পার্থক্যটা হবে ইন্টারেস্ট। শেষের বছর কোনো সময় এটার উপর পার্সেন্টেজ করা হয় না, শেষের বছর এই দুইটার যে বিয়োগফল, অর্থাৎ সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাবে,
এতক্ষণ আমরা করছি এটা থেকে এটা বিয়োগ করে এটা, কিন্তু শেষের বছর যে আসল এবং সুদ আসল এই দুইটার পার্থক্য হবে সুদ। স্যার হয় 2394। 2394। এখন একটু খেয়াল করে দেখবো আবার যে এটা কি আসলে হয়েছে কিনা, সেটা চেক করার উপায় কি, তোমার এই তুমি যে এইভাবে বসালা আমার ক্যালকুলেশন বা ঠিক আছে কিনা সেটা বোঝার উপায় হলো তোমার সর্বশেষ যে ব্যালেন্স আছে এইটা তুমি যদি 10% করো তাহলে তোমার আসবে 2398 বা 9, নাকি কত আছে 2398 ছিল 9 হবে। দেখো এই টাকার সাথে এই টাকার পার্থক্য কয় টাকা, 5 টাকা পার্থক্য। 5 টাকা কেন পার্থক্য হয়েছে, তুমি যদি এখানে আরেকটু কম বেশি দিতা কিস্তিটা, মানে 70 হয়েছে 80 বা 78 এরকম কোন একটা বেশি মান যদি 80 হলে হয়তো হয়ে যেত, 80 হইলে আরো কমতো, 1 টাকা বা 2 টাকা পার্থক্য থাকতো এটা। বুঝতে পারছি, এটা কিন্তু অঙ্ক হয়েছে তোমার যদি দেখো যে ব্যবধান অনেক, 100 টাকা 200 টাকা 50 টাকা ব্যবধান, 40 টাকা ব্যবধান, এইরকম ব্যবধান হলে বুঝতে হবে তোমরা এইখানে কোনো না কোনো জায়গায় তুমি ক্যালকুলেশনে ভুল করে ফেলছো। তো চেক করার উপায় কি, আমরা শেষের বছর কি করবো, এটা তো নর্মাল ভাবেই বসাই, এটা যা আসে এখানে বসায়, ইনস্টলমেন্ট থাকে, এই টাকাটাই শেষের বছর বসাবো এবং এই দুইটার পার্থক্য হবে ইন্টারেস্ট। এবং এই ইন্টারেস্টটা আমরা আবার চেক করে দেখবো, ম্যানুয়ালি আমরা যেভাবে করে আসতেছিলাম এতক্ষণ ইন্টারেস্ট সেইভাবে আমরা প্রয়োগ করে দেখবো এখানকার সাথে এটার পার্থক্য কত। যদি দেখি 5 টাকা 10 টাকা সর্বোচ্চ ডিস্টেন্স হতে পারে, সেটা এখানকার যে কিস্তির পরিমাণটা 2 টাকা 4 টাকা কম বেশি হয়ে গেলে ওইখানে একটু হেরফের হয়, কিন্তু যত অ্যাকুরেট মান আসবে এখানে ততই এখানকার দুইটা ভ্যালু ডিস্টেন্স ততই কমে যাবে। বুঝতে পারছি, এখন তুমি যদি ইন্টারেস্ট এইভাবে বসাই তাহলে কিন্তু অঙ্কের শেষে এখানে 5 টাকা থাকতো, এখানে কোনো টাকা রাখা যাবে না, ব্যালেন্সটা নীল করে দিতে হবে। সিস্টেমটা বুঝতে পারছি, এই জিনিসগুলো মনে রাখবে। এইভাবে আমাদের শিডিউল তৈরি করতে হয়। এই শিডিউল অনুযায়ী তোমরা যে বিভিন্ন জায়গা থেকে লোন নাও না, এই লোন অ্যামর্টাইজেশন শিডিউল চাইলে তোমাকে এরকম একটা শিডিউল তারা দিবে যে তুমি, স্যার অলওয়েজ কি এই শিডিউলে কি 6টা ঘরে থাকে? হ্যাঁ এই 6টাই বাড়বে না কমবে না, আর এদিকে যত বছর গুনবে তত বছর। ঠিক আছে, এখন এটা বছরের শুরু হলে আবার শূন্য দিয়ে শুরু হবে, হ্যাঁ? বছরের শুরুতে যদি কিস্তি দেয় তাহলে শূন্য দিয়ে শুরু হবে, হয়তো বা আছে সামনে আমাদের দেখবে। তাহলে আমরা সবাইকে তুলছি, পরের অঙ্কে যাবো তো ভালো। আচ্ছা শেষ। পরেরটাও সেম অঙ্ক, কিন্তু এইটা বছরের শুরুতে দিছে। হুম, এই ম্যান একজন লোক 3 লাখ টাকা ঋণ নিয়েছে 10% সুদে, এবং এটা কি করছে 6টা কিস্তিতে সে শোধ করবে। প্রমিস টু পে 6 সিরিয়াল ইনস্টলমেন্ট ইন্টারেস্ট। কন্ডিশনটা কি দিছে যে ওয়াজ দ্যাট ইনস্টলমেন্ট পেয়েবল অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে কিস্তি দেওয়া হবে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট, প্রতি ইনস্টলমেন্টে কত হবে এবং তার শিডিউলটা তৈরি করতে হবে। তাহলে আমাদের সেম অঙ্ক, জাস্ট পার্থক্যটা কোথায়, বছরের শুরুতে কিস্তি দেওয়া হয়েছে, এই পার্থক্য। তো আমরা এখন সেম আগেরটার মতোই করবো, আজকে হয়তো এটা করতে করতে টাইম শেষ হয়ে যাবে হয়তো বা, আমরা শুরু করবো। তোমরা সবাই গিভেনে কি কি আছে দেখি। এখন কত নাম্বার জানি, কত 3, আরের মান কত 10%, এর মান 6টা কিস্তি বছরের শুরুতে দেওয়া হয়, এ কত হবে জানতে চাই। বছরের শুরু যেহেতু তাহলে সত্যি একটু চেঞ্জ আসবে, বছরের শুরুতে যেহেতু কিস্তি দেওয়া হয় শুরুতে কিছুটা চেঞ্জ আসবে, সবকিছু ঠিক থাকবে, জাস্ট একটা জিনিস বাড়তি গুণ করতে হবে, 1 + 8 গুণ করতে হবে বছরের শুরুতে কিস্তি দিতে।
টিভি হলো 3 লাখ, এ বের করবো 1 মাইনাস 1 প্লাস 1 প্লাস আর এর মান 10%, বছর 6, 10, 1 প্লাস 0.10, 2 লাখ, এ ভেঙে ভেঙে করাই যাবে না, 4 ডিজিট নেন, এটা লিখা, এরপরে রেজাল্ট লেখা, তারপরে এর মান ক্যালকুলেশন করে আমি ওইখানে স্পিডের তৈরি করছি। লোন অ্যামাউন্টটাই সেটা স্যার ওই খালি ঘরটা আসে 4.357।4 ডিজিট বলো, 4 ডিজিট, নাহলে অ্যান্সার অনেকখানি গ্যাপের হয়ে যাবে। কত আসে ইনস্টলমেন্ট, কত এর মান, কত দর্শকের ওই কত, এটা কি 4 ডিজিট বানাইতে পারছো? স্যার ও 4 ডিজিট তো হয় না, 4.355 আসে। আমি আবার প্রথম থেকে 4 ডিজিট নিয়ে করছি আর কি। স্যার উপরে 0.3 4 ডিজিট করলে স্যার এখানে 355। এটাই আসে। এটাই আসে না? আর এটার সাথে 1.1 করে গুণ করে কত আসে? এটার সাথে যদি গুণ করো স্যার গুণ করলে 4.7905। 4.7905 ভাগ করো 3 লাখ, ভাগ 3 লাখ ভাগ যেটা বের করছো ওটা ভাগ করো, করে ওই টাকাগুলো এতে বসাই দিবা, সিঁড়ির উপর কাজ করো। স্যার 62,623.94। এটা লেখো 24 লাখ, তাই না? এখন এই কিস্তিটা ওইখানে নিয়ে বসাই দাও। তো আমাদের কোশ্চেনে তো দেওয়া 20, সমস্যা নেই, 24 পরীক্ষার হলে তার অ্যান্সার থাকবে না, যা হবে না 62, ওই সবারই 2-4 টাকা বেশি দিতে হবে, এইটার কারণে এখানে যত কম বেশি নেবে তার এক একজনের এক এক রকম। শেষের ডিজিটটা কম বেশি আসবে।
শূন্য বছরে কোনো সময় ইন্টারেস্ট হয় না, ঠিক আছে? একটি নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত তার উপর সুদ হবে না। এই জন্য দেখো শূন্য বছরে আমরা কি রাখছি, খালি রাখছি। স্যার বিগিনিং শূন্য ব্যালেন্স করার কারণে কি আমরা জিরো বসাইছি? বছরের শুরুতে হওয়ার কারণে ছিল বিগিনিং এর জন্য। বিগিনিং তো আগের অঙ্ক দিচ্ছি না, ইয়ার ওয়ানের বসাইছি, বছরের শেষে দিলে ওয়ান দিয়ে শুরু হবে, বছরের শুরুতে কিস্তি দিলে শূন্য দিয়ে শুরু করতে হবে। এই যে শূন্য বছরে একটা কিস্তি দিছে, এক বছরে একটা দিছে, 2 বছরে, এরকম 6টা কিস্তি দিতে দেয়। 5 পর্যন্ত যাওয়া অনেকে 6টা, এই যে সমান 6টা কিস্তি দিছে, এই জন্য শূন্য আসছে। বছরের শুরু বলছে এই জন্য শুরু, শেষ বলে 1 দিয়ে শুরু হবে। যদি শূন্য বছরে কোনো সুদ আসবে না, কোনো খালি, তাহলে তার মানে একদম বছরের শুরুতে যখনই ঋণ নিচ্ছে তখনই 62,624 টাকা দিই, তাহলে তার কি এখানে তার সুদ অ্যাড হয় না? তাহলে এইটাই ইনস্টলমেন্ট, এইটাই প্রিন্সিপাল। কারণ বাদ দিলে তো এইটাই হয় নাকি, কারণ এখানে তো কোনো ভ্যালুই না বাদ দেওয়া। 62,624 বাদ দাও এই বিগিনিং ব্যালেন্স থেকে। বিগিনিং ব্যালেন্স থেকে 62,624 টাকা বিয়োগ করো, কত হয়? 2,37,376। এই টাকার উপরে ইন্টারেস্ট দাও, কত পার্সেন্ট সুদ ছিল? 10%। ভালো হয়েছে 10% টাকাতে ইন্টারেস্ট গুলো মুখোমুখি করা দেখেছি। 1 টাকার একটা ডিজিট কমায় দিল, 7388 বিয়োগ করে এখন এই সুদ আসল থেকে সুদ বাদ দাও। কত আসে? ওই আগের মতো এখন প্রসেসিং শেষ, মানে মেন কাজ শেষ। এখন যা করো আগেটা যেভাবে করছো ঠিক ওইভাবে করতে থাকো, কিন্তু শেষে দিয়ে বলতে থাকো কত আসে। পরেরটা কত? স্যার এটা বাদ দিলে হয় 38,886। স্যার ইন্টারেস্টে লাস্টে একটা করে ডিজিট কম লিখতেছেন কেন স্যার? পার্সেন্টেজ তো এটাই আসতেছে, যেটা আসছে বলি। ও আচ্ছা আচ্ছা পার্সেন্ট। 10% আমি সুবিধা বললাম না, 1 টাকা দিয়ে কমায় দিতে হবে, তাহলে এখানে বাড়বে কোন রাখো। যেমন এখানে 7 আর 6 আছে, একটু কমে এই 1 হিসাবে একটা দেওয়া যাবে। এটা কমায় ফেলে তো এটা কমায় ফেলে এটার সাথে 1 অ্যাড হবে, এটা কমায় ফেললে অ্যাড হবে না, কারণ এটা 5 এর কম। 10 8 6। ক্যালকুলেশন তাড়াতাড়ি করা হয়ে আছে। তোমরা হয়তো একটা বের করো, লেখো, কেটে দিয়ে আবার যোগ বিয়োগ করো, এক জিনিস বারবার লিখলে টাইম অনেক নষ্ট হবে।
ওই ক্যালকুলেটর যেই মান আছে ওইটাই আবার সিস্টেম করে কাজ করা হয়। আচ্ছা টাকা কি মাইনাস ফিগারে চলে গেল বলতেছি। না, ঠিকই আছে। এটা তো এইটাই বলবো না, শেষের বারে তো প্রিন্সিপাল যা বিগিনিং তাই। 5 7 অনেকখানি ডিস্টেন্স হয়ে গেছে। তোমরা এইখানে 4 টাকায় বেশি করে বলছো, ওই জানতে হবে না। কত ডিস্টেন্স? 5 6 9 এখান থেকে বিয়োগ করবো 5 7 1 9 28 টাকা কম বেশি হয়েছে, এখানে 4-5 টাকা ডিস্টেন্সে কম। তোমরা একটু বেশি মান নিয়ে করবা, হ্যাঁ পরীক্ষাটা যত বেশি নিতে পারো নিচে, তো তোমার এই অ্যান্সারটা তত অ্যাকুরেট হবে। মানে এখানে ডিস্টেন্সে তবে এখন 28 টাকা কম দিতে হয়েছে। কেন হয়েছে? কারণ তুমি এই যে এখানে হয়তো দেখিতে আমি একটু চেক করে তোমরা আসলে করছে এত টাকা তো ডিস্টেন্স না। 1 minus 1 আর 1.10 power 6 power 6 আর বুঝছো এখানে ছিল হলো 4.3552 আর বলছি 7, এখানে তো অনেক বেশি দেখা যায়, ওই জন্য তো এত কম হয়েছে। এখানে আসে 7909 08, তাহলে কত হবে? 2,08,4.790, এই যে 20 টাকা আসছে না? তাহলে এইখানে বারবার ওই আগের অঙ্কই কাজ করছে, এটা এই অঙ্ক। এটা যত বেশি নেবা তোমার এইটা তত অ্যাকুরেট বের হবে, এবং এইটা অ্যাকুরেট বের হলে এইখানে তোমার ইন্টারেস্টের ডিসটেন্সটা পার্সেন্টেজ করে যেটা হয় তার সাথে এটার ডিসটেন্স অনেক কমে যাবে। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা কোনো সময় কম নিবা না, যত বেশি পাও তুমি পারলে পুরোটাই লাগবে, সমস্যা নেই, তুমি না করো না, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। ওটার ডিসটেন্স হয়েছে একটা কারণ, তোমার এখানে 4 টাকা বেশি, এই 4 টাকা বেশির কারণে এখানে 28 টাকা কম বেশি হয়ে গেছে। মূল বিষয়টা তো বুঝছি না, এভাবে করতে হয় এটা বুঝতে হবে।